আইএনজিতে হয়তো 50%, 60% বা 30%ও হয়ে থাকে ক্ষেত্র বিশেষে যখন আমরা ফ্যাব্রিকটা ইম্পোর্ট করে থাকি, কিন্তু জুটের বেলা তা নয়। তো আজকে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের শিক্ষার্থীদের কি হবে, তাদের ভালো জবস হবে কিনা, তাদের ভালো বেতন হবে কিনা। তো আমার একটা জিনিস বোধগম্য হচ্ছে না যে প্রেজেন্টেশনটা আমি দেখেছি 2033 সালে আমাদের এক্সপোর্ট 2.5 বিলিয়ন যাবে বা তারও বেশি যাবে, কিন্তু বাস্তবতার সাথে এটার কোনো মিল দেখছি না। কারণ বিগত 5 বছরে উই আর অন দি ডিক্লাইনিং সাইড। আমরা 1.16 বা এরকম একটা বিলিয়ন ডলারের ঘর থেকে আমরা মিলিয়ন ডলারের ঘরে চলে আসছি, 800 মিলিয়ন ডলারের ঘরে চলে আসছি। তাহলে তো কথার সাথে কাজ মিলছে না। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তুটা হওয়া উচিত ছিল ওই যে 2033 সালের যে টার্গেট, সেটা আমরা মিট করতে গেলে আমাদের কি করতে হবে। আমি এতক্ষণ ধরে যা দেখতে পেরেছি, আমার শেষ বক্তার কথাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সে ভেরি রাইটলি আইডেন্টিফাই করেছে যে আমরা কোনো ভালো মেশিনারি বা স্যাম্পল টুল, স্যাম্পল মেশিনারি, ভালো ল্যাব, ভালো শিক্ষক, ভালো ফ্যাসিলিটি পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি আমাদের টেক্সটাইলও একই অবস্থা। বাট আমরা চেষ্টা করি এই মেশিনগুলো, অনেক সময় আমাদের অ্যাপ্রোচ ঠিক থাকলে ফ্রিও পাওয়া যায়, কারণ যারা মেশিনারি সাপ্লায়ার তারা এই ল্যাব ইকুইপমেন্টগুলো ফ্রি দিয়ে দেয়, কারণ তাদের একটা প্রমোশন হয়। তো সেখানে আমাদের একটু মনোযোগী হতে হবে আর সরকারকে আর একটু তৎপর হতে হবে। কারণ আমি জাস্ট লাইক আই সেড বিফোর, এই জিনিসটা পুরোটাই আমার দেশের থেকে যায়, এই এক্সপোর্টটা আমার। তো এখানে আমরা যে ভ্যালু এডেড প্রোডাক্ট কেমনে করতে পারি, যদি কিছুদিন আগে যখন আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেছিল, আমি বলবো না এটা একটা আইডিয়াল সিচুয়েশন ছিল, তখন 60,000 টাকা মনের আপনার পাট বিক্রি হয়েছে আপনার 2.5 লক্ষ রুপিতে ইন্ডিয়াতে, সংকট ছিল বলে। তার মানে কি 2.5 লক্ষ রুপি দিয়ে কিনেও সে এক্সপোর্ট করতে সক্ষম হয়। তাইলে আমরা কেন পারছি না? আমার দেশের লোকজন এটাতে অগ্রসর হতে পারেনি। তাহলে আপনি কি করবেন? এখন করণীয় আছে আপনি বিদেশ থেকে আমার থেকে যখন পাট নিয়ে এসে কার্পেট বানাতে পারে বা ভ্যালুয়েড প্রোডাক্ট করতে পারে, আমিও প্রযুক্তিকে আমার দেশে আনার জন্য উদ্যোগ নিতে হবে। কেন আমি এটাকে চেঁচিয়ে নিয়ে লো ভ্যালু এডেড প্রোডাক্ট হিসেবে বিক্রি করে দেব? আমি হাই ভ্যালু এডেড প্রোডাক্ট করব, তখন আমার 1 বিলিয়ন হয়ে যাবে 3 বিলিয়ন ডলার। তো ওই জায়গায় আমরা কোনো ট্রেনিং প্রোগ্রাম বা কোনো এক্সচেঞ্জ অফ টেকনোলজিক্যাল ট্রান্সফার, এইসব জিনিস সরকারের উদ্যোগ থাকতে পারে। আর আমার শেষ কথা, আমি সরকারকে বলে যাব, আপনারা প্রমোট করেন সেক্টরকে, কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে যাবেন না। আপনারা যখনই কোনো ব্যবসায় হাত দেন, ওই সেক্টরটা ধ্বংস হয়ে যায়। আপনি করবেন আন্ডার এফিসিয়েন্সিতে কাজ করবেন, আপনি বেতন ঘরে পৌঁছাই দিবেন, তারপর আপনি সেক্টরটাকে নষ্ট করে ফেলবেন। আমাদের আজকে যদি একটা মোটর খারাপ হয়ে যায়, আমরা রাত্রে ফোন করলে সকালে পয়সা ছাড়া নগর থেকে চলে আসে। দিস ইজ প্রাইভেট সেক্টর এফিসিয়েন্সি। আর আপনার এটা রিকুইজিশন করে আস্তে আস্তে বছর খানিক চলে যাবে, কিন্তু আপনি ক্ষতি করবেন কাকে? যে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্ট করেছে তাকে। কারণ আপনি ভর্তুকি দিয়ে চালাবেন আর ওটার মাসুল দিতে হবে প্রাইভেট এন্টারপ্রেনারকে, সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি এই সেক্টরের উত্তরোত্তর উন্নতি হবে। স্যার আরও টাইম দেবেন, আমি আমার সাথে ক্লোজলি কাজ করি এবং উপলব্ধি করতে পেরেছেন যে এটা আসলেই পুরো রিটেনশনটা আমাদের। আমিও পার্সোনালি মনে করি কিছু একটু করা যেতে পারে। স্যার, উই ক্যান ওয়ার্ক টুগেদার। এটা 2.5 ট্রিলিয়নের মার্কেটে পরিণত হবে। এটা না 2 বিলিয়ন 2.5 বিলিয়ন বা আমাদের দেশের সাথে এটা রিলেট না। এটা গ্লোবাল মার্কেট সাইজ, নাম্বার 1। আর নাম্বার 2 হলো রাসেল সাহেবের সরকারি মিলের ভয়ের কথা শুনে আমার নিজের একটা গল্প মনে পড়েছে, একটু বলি আপনাদের। আমার মেয়ের তখন বয়স 18-19 মাস হবে। তো ও একটা খেলনা হাতে নিয়ে, ওর খেলনা এনে দিয়েছি আমি বা ওর মা। খেলনাটা হাতে নিয়ে ওর ভাই পাশে বসে। ওর নিজেরই মনে হয়েছে কিছুক্ষণ পরে যে ওর ভাই খেলনাটা ধরবে। মানে ও কথাগুলি বলছে, মানে ওর ফিয়ারটা বের হয়ে আসছে যে ভাই তুমি খেলনা এটা যদি ধরো। তারপরে ওর মনে হচ্ছে ভাই খেলনা ভেঙে ফেলেছে। সো ও এই জায়গা থেকে ওর কথাবার্তা ওই জায়গায় চলে গিয়েছে এবং খেলনা ওর ভাই ধরেও নাই, খেলনা ওর ভাই ভাঙেও নাই, কিন্তু ও কল্পিত ভয়ে বা কল্পিত এটা ঘটনা ঘটবে এটা মনে করে আমি দেখলাম যে আধা মিনিটের মধ্যে খেলনা হাতে নিয়ে চিৎকার করে করে রুম থেকে বের হয়ে গেল, as if she was threatened by her brother, মানে she was attacked by her brother। পুরোটাই কল্পিত হয়।
তো রাসেল সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, সরকারি মালিকানায় নতুন করে কোনো মিল তৈরির বা চালানোর কোনো পরিকল্পনা নেই। আপনি আশ্বস্ত থাকেন, আমরা ফ্যাসিলিটেট করব, ব্যবসা করবে ব্যক্তি খাত। আচ্ছা, আমরা উই হ্যাভ এনাফ ট্রাবল, আমরা নতুন করে ট্রাবলের সংখ্যা যোগ করতে চাই না। এখানে যে কথাটা এসছে, আমাদের আগে আমার যে সহকর্মী ছিলেন পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের সচিব যিনি ছিলেন, আমার মনে আছে একটা ফাইল এসেছে আমার কাছে টেক্সটাইল একটা সেন্টার করার বিষয়ে। ততক্ষণে সেই সেন্টারের পিছনে অনেক খরচ হয়ে গিয়েছে, আমি মনে করেছিলাম নতুন সেন্টার। তো আমি ওনাকে বললাম যে আর নতুন করে কোনো টেক্সটাইল কলেজ বা টেক্সটাইল ইনস্টিটিউট আমরা করবো না। উনিও খুব ভালো সৎ একজন সরকারি কর্মকর্তা। আই উইশ শি ওয়াজ হিয়ার টুডে, তাইলে উনি বুঝতেন আমাদের ছাত্র এবং শিক্ষকদের কথা শুনে যে কিসের জন্য নতুন কোনো ইনস্টিটিউট করতে আমি মানা করেছিলাম। আগামী দিনে লম্বা বক্তৃতায় না গিয়ে আমরা সলিউশন আলোচনা করি। আগামী দিনে আমাদের হাতে যে কয়েকটা ইনস্টিটিউট আছে, যে কয়েকটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এইগুলির কারিকুলামগুলি আমরা আজকের দিনের সাথে প্রাসঙ্গিক করব। নাম্বার 2 হচ্ছে এইটার ম্যানেজমেন্ট এবং রেগুলার বেসিসে কারিকুলামগুলিকে রিভাইজ করার জন্য, টেকনোলজির সাথে প্রাসঙ্গিক রাখার জন্য আমরা প্রাইভেট সেক্টরকে, বিটিএমএ কে এবং প্রাইভেট সেক্টর মিলগুলিকে এটার সাথে যুক্ত করব। আর আমি যেটা চাই, বিটিএম এর কোলাবোরেশন, আপনাদের সক্ষম মিলগুলি 4-5টা সক্ষম মিলকে আমি এক একটা কলেজের সাথে যুক্ত করে দিতে চাই। তাহলে ওইখানে শিক্ষকের অভাব হবে না, টেকনোলজি আপগ্রেডেশনের অভাব হবে না, আর সেখান থেকে আমরা আমাদের এডুকেশনের কোয়ালিটি, এই কোয়ালিটি এবং এটার অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করার জন্য অনেকগুলি মডার্ন পদ্ধতি আছে। আবার নতুন করে কোনো কিছু আবিষ্কার করার দরকার নেই। হোয়াট উই নিড টু ডু ইজ জাস্ট টু মেক শিওর দ্যাট দি রাইট থিং ইন রাইট প্লেস এট দ্য রাইট টাইম। করবো ইনশাআল্লাহ আমরা এটা। এই উদ্দেশ্য নিয়েই শিক্ষক এবং ছাত্রদের এখানে দাওয়াত দিয়েছিলাম, মানে ডেকেছিলাম এই মঞ্চে, যাতে গ্রাউন্ড রিয়েলিটিটা পাবলিক ডোমেইনে আসে, এটা আসা দরকার। আর